যাদবপুরের ঘটনার দিকে নজর রাখবো। যাদবপুরে ছাত্রের রহস্য মৃত্যু, ঘটনাস্থলে লালবাজারের গোয়েন্দা বিভাগ। পরিবারের অভিযোগের পরেই খুনের মামলা রুজু হয়েছে। দুর্ঘটনা নয়, খুনের অভিযোগ করছে পরিবার। গতকাল লালবাজারে যান মৃত ছাত্রীর বাবা। লালবাজারে গিয়ে পুলিশ কর্তাদের সঙ্গে কথা বলেন অনামিকা মণ্ডলের বাবা। লালবাজারের পর যাদবপুর থানায় এলো মৃত অনামিকা মণ্ডলের পরিবার। কিভাবে জলে পড়ে গেলেন অনামিকা? যাদবপুরের 3 ছাত্রকে ইতিমধ্যেই তলব করা হয়েছে। ঘটনার তদন্ত নিয়েই কলকাতা পুলিশের হোমিসাইড শাখা এবং উচ্চতর আধিকারিকরা তারা ঘটনাস্থল পরিদর্শনের জন্য আসেন এবং এই যে ঘটনায় যেটা ইতিমধ্যে পরিবারের লিখিত অভিযোগের ভিত্তিতে যে মার্ডার কেস স্টার্ট হয়েছে বা খুনের মামলা রুজু করা হয়েছে, সেই মামলার তদন্তে কিন্তু ইতিমধ্যে ঘটনাস্থল ফের তারা পরিদর্শন করলেন। এর আগে যখন অস্বাভাবিক মৃত্যুর মামলা ছিল তখন যাদবপুর থানার তরফ থেকে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছিল। এখন আমরা দেখতে পাচ্ছি যে কলকাতা পুলিশের উচ্চতর আধিকারিকরা তারা এসছেন এবং হোমিসাইড শাখাকে সঙ্গে নিয়ে সায়েন্টিফিক উইংও এখানে আসে এবং তারা এসে এখানে তদন্ত করে যাচ্ছেন। এবং এই যে তদন্তে সেখানে কে বা কারা জড়িত ছিল সেটা খতিয়ে দেখার জন্যই ইতিমধ্যে কিন্তু তারা আসেন এবং তাদের তরফ থেকে পরিবারের যে অভিযোগ তারা গ্রহণ করেছেন সেই অভিযোগে পরিবারের সঙ্গে কথা গতকাল দীর্ঘক্ষণ হয়েছে। তার যে লিখিত অভিযোগ করেছেন অনামিকার বাবা, তার অভিযোগের ভিত্তিতে এই যে ঘটনাস্থল, যেটা এর আগে ফরেন্সিক বিশেষজ্ঞরা পরীক্ষা করেছিলেন, যেখানে দেখা যায় যে অংশে লোহার ব্যারিকেড ভাঙা অবস্থায় রয়েছে সেই অংশে কিন্তু প্রায় 5.5 ফুটের মতন দূরত্ব এবং দেখা যাচ্ছে যে গভীরতা প্রায় রয়েছে প্রায় ঠিক জলের কিনারার কাছাকাছি গভীরতা প্রায় 2.5 ফুটের মতন এবং যেখান থেকে তাকে উদ্ধার করা হয়েছে সেখানে গভীরতা প্রায় 4.5 ফুটের মতন। যতটা এগোনো যাচ্ছে তত গভীরতা আরও বেড়েছে। এই যে পুরো ঘটনা, সেখানে নির্দিষ্ট যেখানে এই ঘটনা ঘটেছে সেখানটায় সিসিটিভি ক্যামেরা ছিল না, কিন্তু অন্যান্য বেশ কিছু সিসিটিভি ক্যামেরা পাওয়া গিয়েছে, যার ফুটেজ যেটা খতিয়ে দেখা হচ্ছে। কেন খুনের অভিযোগ মনে করছে পরিবারের সদস্যরা, তাদের বক্তব্যকে রেখে পারিপার্শ্বিক তথ্য প্রমাণ খতিয়ে রেখে এই ঘটনার পেছনে কেউ আছে কিনা সেটা জানার জন্যই তদন্ত চালাচ্ছে পুলিশ। ক্যামেরায় প্রবীর দের সাথে আবির দত্ত, এবিপি আনন্দ, কলকাতা। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া অনামিকা মণ্ডলের মৃত্যুতে এবার খুনের মামলা রুজু করল পরিবার। কি বলছেন তার বাবা, দেখুন। না, ওরা কোনো যোগাযোগ করেনি আমাদের সাথে। ডিপার্টমেন্টের থেকেও কেউ যোগাযোগ করেনি। আর সহপাঠীরা যারা ওর সঙ্গে ছিল না, কেউ ফোন করেনি। তার কারণ জড়িত তো ওরাই না, সহপাঠীরা অবশ্যই জড়িত। অর্থাৎ বাবা বলছেন পরিবারের বক্তব্য যে সহপাঠীরাই জড়িত, কিন্তু কিভাবে মৃত্যু হলো? বছর 21-এর মেয়েটার এখনো ধোঁয়াশা কাটেনি। কিভাবে মৃত্যু হলো যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া অনামিকা মণ্ডলের? জল্পনা বাড়ালো বিশ্ববিদ্যালয়ের এক নিরাপত্তা রক্ষীর বক্তব্য। স্টুডেন্ট ছিল, ছেলে মেয়ে তো পড়ে গেল না, তাদের সাথে আমি এসছি, আমি একা আসিনি, তাদের সাথে আমি এসছি, রেস্কিউ করলাম। মানে স্টুডেন্টস দুটো নামলো, নেমে তাকে তুলে তাকে আমিও যদি দেখিয়ে দেন রেলিং ছেড়ে ওই নারকেল গাছের গ্যাপিংটায় যাচ্ছিলাম, তখন একটা মেয়ে বলছিল ওখানে পড়েছে ভেতরে। হ্যাঁ, পুকুরে পড়েছে বলছে। মেয়েটি কি ভেতরে ছিলেন? ওখানে স্টুডেন্টসের সাথে ছিল, খবর পেয়েছি আমরা যে একটা মেয়ে ডুবে গেছে, ছাত্রীরাই খবর দিয়েছে, সঙ্গে সঙ্গে তাদের সাথে এসে তাকে রেস্কিউ করা হলো। 2 জন ছিল, আমি একদম দেখিনি। একা হয়েছিল, স্টুডেন্টসরা যথারীতি দৌড়াদৌড়ি করে অটোও রেখেছিল, সঙ্গে সঙ্গে দিন অ্যাম্বুলেন্স এসেছিল তাকে মানে তাড়াতাড়ি কুচ সার্ভিস দেওয়ার জন্য। যাদবপুরের ছাত্রীর মৃত্যু নিয়ে রাজনৈতিক চাপানুতর চরমে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঋত গৌরব ফেরাতে হলে বিজেপিকে ক্ষমতায় আনতে হবে। একমাত্র বিজেপি পারে আবর্জনা সরাতে, হুঙ্কার শুভেন্দু অধিকারী। ও সব চাপা পড়ে যাবে। রানাঘাটের ছেলেটার কি হয়েছে? আমি আপনাকে বলছি, বিজেপিকে আনতে হবে পশ্চিমবাংলায় যদি যাদবপুরকে মূল স্রোতে ফেরাতে হয় এবং যাদবপুরের হিতগৌরব ফিরিয়ে আনতে হয়। প্রচণ্ড আবর্জনা হয়েছে এবং সেই আবর্জনাটা বিষাক্ত আবর্জনাকে পরিষ্কার একমাত্র বিজেপি করতে পারে। উত্তরপ্রদেশ, আসামের মতো বিজেপিই পারে এখানে পরিষ্কার করতে, যেখানে বন্দে মাতরম গাইতে দেয় না, জাতীয় সঙ্গীত গাইতে দেয় না, জাতীয় পতাকা তুলতে দেয় না, সেখানে খুবই প্রয়োজন। ওয়াকফ সংশোধনী আইনের সমস্ত ধারায় স্থগিতাদেশের প্রয়োজন নেই। পুরো আইনটিকে চ্যালেঞ্জ করা হয়েছে, কিন্তু এটি বিরলের মধ্যে বিরলতম নয়। পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের রায়কে স্বাগত জানিয়েছে হিন্দু ও মুসলিম 2 ধর্মের সংগঠনই।
ওয়াকফ সংশোধনী আইনের সাংবিধানিক বৈধতাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে প্রায় 72টি মামলা হয়। সোমবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বি.আর. গাভাই ও বিচারপতি অগাস্টিন জর্জ মাসিহার বেঞ্চ জানিয়েছে, ওয়াকফ সংশোধনী আইনের সমস্ত ধারায় স্থগিতাদেশ জারির কোনো প্রয়োজন নেই, পুরো আইনটিকেই চ্যালেঞ্জ করা হয়েছে। কিন্তু এটি বিরলের মধ্যে বিরলতম নয়, তবে কয়েকটি ধারায় সুরক্ষা প্রয়োজন। সংশোধনী আইনে বলা হয়েছিল, ওয়াকফ তৈরি করতে হলে কোনো ব্যক্তিকে অন্তত 5 বছর মুসলিম ধর্ম পালন করতে হবে। এদিন এই ধারায় অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করে সুপ্রিম কোর্ট জানিয়েছে, যতক্ষণ না রাজ্য সরকার 5 বছর বা তার বেশি সময় ধরে ইসলাম ধর্ম পালন করা হচ্ছে কিনা তা নির্ধারণের জন্য কোনো নির্দিষ্ট ব্যবস্থা তৈরি করছে, ততক্ষণ পর্যন্ত বহাল থাকবে এই অন্তর্বর্তী স্থগিতাদেশ। না হলে ক্ষমতার স্বেচ্ছাচারী প্রয়োগ ঘটবে বলে পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের। अखिल भारतीय संत समिति इस अंतरिम आर्डर का स्वागत करती है। न्यायालय सर्वोच्च है, मुकदमा उसके यहाँ था। इसमें जो 2-3 महत्वपूर्ण बातें हैं, हम शुरू से यह चाहते थे कि संपत्तियों का रजिस्ट्रेशन, इनका कहना था कागज़ नहीं दिखाएंगे, रजिस्ट्रेशन नहीं कराएंगे, क्योंकि मूल तो विषय है कि रजिस्ट्रेशन में आपको यह तो बताना पड़ेगा कि ये प्रॉपर्टी आपने प्राप्त कहाँ से की है। आज মহামান্য সুপ্রিম কোর্টে ওয়াকফ সংশোধনী আইন সংক্রান্ত যে মামলা ছিল, মহামান্য সুপ্রিম কোর্ট কিছু বিষয়ের উপরে টেম্পোরারি স্টে বা অবজারভেশন দিয়েছে। তার জন্য আমরা অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এই টেম্পোরারি অবজারভেশন বা অর্ডারকে আমরা ওয়েলকাম জানাচ্ছি। মহামান্য সুপ্রিম কোর্ট এই বিষয়কে হস্তক্ষেপ করবেন এবং কেন্দ্রীয় সরকার যেভাবে সংখ্যালঘু মুসলিমদেরকে বিপাকে ফেলতে চাইছে তার একটা সঠিক উপযুক্ত একটা রায় প্রদান করবে। ওয়াকফ সংশোধনী আইনে বলা হয়েছিল, সরকার মনোনীত আধিকারিক যদি সম্পত্তির চরিত্র নিয়ে নিজের রিপোর্ট জমা না দেন, তাহলে তা ওয়াকফ সম্পত্তি হিসেবে গণ্য করা হবে না। আইনে বলা হয়েছিল, যদি সরকার মনোনীত আধিকারিক সম্পত্তিটিকে সরকারি সম্পত্তি হিসেবে নির্ধারণ করেন, তাহলে তিনি রাজস্ব রেকর্ডে প্রয়োজনীয় সংশোধন করবেন এবং রাজ্য সরকারের কাছে এই বিষয়ে একটি রিপোর্ট জমা দেবেন। আইনে বলা হয়েছিল, রাজ্য সরকার তার মনোনীত প্রতিনিধির রিপোর্টের ভিত্তিতে ওয়াকফ বোর্ডকে রেকর্ড সংশোধনের নির্দেশ দেবে। সুপ্রিম কোর্ট এর ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করে জানিয়েছে, বিতর্কিত জমির চরিত্র নিয়ে জেলাশাসকরা সিদ্ধান্ত নেবেন না, নাগরিকদের অধিকার নির্ধারণের জন্য সরকারি আধিকারিকদের অনুমতি দেওয়া যাবে না, ট্রাইব্যুনাল এই সিদ্ধান্ত নেবে। ট্রাইব্যুনাল এবং হাইকোর্টে চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোনো ওয়াকফ সম্পত্তির চরিত্র বদল বা মালিকানা হস্তান্তর হবে না। এবিপি আনন্দ।